নমস্কার সকলকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আরাবল্লী বিবাদ। সম্প্রতি ভারতে সুপ্রিম কোর্ট এবং ভারত সরকার যে আরাবল্লী সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছে, সেই নিয়ে ভারতে একটা জন আন্দোলনের দেখা দিয়েছে। তো চলুন এই বিষয়ে ভিডিওতে জেনে নিই বিষয়টা কী, বিস্তারিতভাবে আমরা জেনে নেব। এখানে বলা হচ্ছে যে ভারত সরকার আরাবল্লী পর্বতমালার একটি নতুন সংজ্ঞা প্রদান করেছে, যা সুপ্রিম কোর্টও অনুমোদন করে দিয়েছে বিষয়টা, আর এখান থেকেই বিবাদের দেখা দিয়েছে। সর্বপ্রথমে বলে রাখি যে আরাবল্লী হচ্ছে আমাদের একটা ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত, যা বহু যুগ আগেই তৈরি হয়েছিল এই পর্বতমালাটি, এবং এই বিষয়ে ভারত সরকার নতুন সংজ্ঞা দিয়েছে, যা সুপ্রিম কোর্ট সেই সংজ্ঞাটিকে সমর্থন করেছে, এবং সেই সমর্থনের জন্য হচ্ছে নানা রকম সমস্যা দেখা দিতে পারে, যার জন্য জন আন্দোলন শুরু হয়েছে ভারতে। সেভ আরাবল্লী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে। এই সংজ্ঞা অনুযায়ী কি বলা হয়েছে যে শুধুমাত্র সেই সব ভূখণ্ডকেই আরাবল্লীর হিসেবে গণ্য করা হবে, বা আরাবল্লী আমরা ধরবো সেই সমস্ত পাহাড় পর্বতকে যেগুলো হচ্ছে স্থায়ী ভূমি থেকে 100 মিটার বেশি উঁচুতে রয়েছে, উচ্চতা যাদের যে সমস্ত পাহাড়ের হাইট রয়েছে 100 মিটারের বেশি উঁচু। আচ্ছা, এবার এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই হাইটটা কোথায় থেকে মেজার করা হচ্ছে, মানে মাপাটা কোথায় থেকে হচ্ছে? এই হাইটটা মাপা হচ্ছে স্থানীয় ভূমি থেকে। স্থানীয় ভূমি মানে সেখানকারই যে সমতল রয়েছে ওই সমতল থেকেই মাপা হচ্ছে। কিন্তু ভূগোলের অনুযায়ী বা ভূগোলের সংজ্ঞা অনুযায়ী আমরা সর্বদা উচ্চতা মাপি কোথায় থেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপি। কিন্তু সরকার এখানে বলছে স্থায়ী ভূমি থেকে, এবং সুপ্রিম কোর্ট আমাদের মহামান্য আদালত সেটাকে আবার স্বীকারোক্তিও দিয়েছে। তো নতুন সংজ্ঞার বিষয়াদি অনুযায়ী বলা হচ্ছে যে 100 মিটারের কম উচ্চতার যেগুলো পাহাড়গুলি রয়েছে সেগুলো আরাবল্লী শ্রেণী থেকে বাদ দেওয়া হতে পারে। যদি কোনো পাহাড় মূল পর্বতমালা থেকে আবার 500 মিটার দূরেও থাকে, তাহলে সেটাকেও আর আরাবল্লী হিসেবে গণ্য করা হবে না। এবং বিবাদগুলো এখান থেকেই শুরু হয়েছে যে 100 মিটার হাইট নেই এমন পাহাড়ের, এমন তো বহু পাহাড় রয়েছে আরাবল্লীতে। কেননা আরাবল্লী হচ্ছে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত, ওটা ক্ষয়ে যাওয়া পর্বত, ওটা ক্ষয় পাচ্ছে। কারণ প্রাচীন, আমরা যদি আরাবল্লীর লোকেশনটা দেখি এখানে ম্যাপ থেকে, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে যে আরাবল্লী পাহাড় হচ্ছে এই যে কালার করা অংশটা, এটা হচ্ছে আরাবল্লী পাহাড়। এবং আমরা জানি এদিকে থোর মরুভূমি রয়েছে, এদিকে পাকিস্তান, এদিকে পুরোটাই মরুভূমি এরিয়া রয়েছে, এবং এখানে সাধারণত ধূলিঝড় এগুলো সব কিছু দেখা যায়। আর এটা যেহেতু হচ্ছে প্রাচীন যুগে অনেক কাল আগে এই পর্বতটি তৈরি হয়েছে, তো স্বাভাবিকভাবে পর্বতের বায়ুর ক্ষয়কার্যের ফলে এই পর্বতটা ক্ষয়ে গেছে, ক্ষয়ে এর উচ্চতা অনেকটা লোপ পেয়ে গেছে। তো যখন এর উচ্চতা অনেকটা কমে গেছে, তাহলে সরকার কি করে এরকম একটা সংজ্ঞা প্রদান করতে পারে? আর সবথেকে বড় বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট কি করে এটাকে স্বীকারোক্তি দিতে পারে? এবং সম্ভাব্য উদ্বেগের কারণ কি হয়েছে যে আরাবল্লীর প্রায় 80% যে পাহাড়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 100 মিটারের কম উঁচুতেই রয়েছে। এই নতুন সংজ্ঞা অনুযায়ী কার্যকর যদি হয়ে যায়, এই বিষয়টা যদি সরকার কার্যকর করে দেন, তাহলে হচ্ছে এখানে বিপুল পরিমাণে, প্রচুর পরিমাণে আমরা খনন কার্য দেখতে পাবো। কারণ এই যে এলাকাটা আছে, এরিয়াটা, এখানে প্রচুর পরিমাণে হচ্ছে খনিজ সম্পদে ভরপুর রয়েছে। সোনা, দানা, লোহা, কয়লা ইত্যাদি ইত্যাদি সম্পদে ভরপুর রয়েছে, যার জন্য আমরা এখানে বিপুল পরিমাণে একটা খনন দেখা যেতে পারে। এবং খনন হলে এখানে যে প্রাকৃতিক সম্পদ, যে উদ্ভিদ, গাছপালা, প্রাণী, এদের বাসস্থান নষ্ট হয়ে যেতে পারে, উদ্ভিদ নষ্ট হয়ে যেতে পারে। উদ্ভিদ হচ্ছে সবথেকে একটা বড় কারণ আমাদের হচ্ছে বৃষ্টিপাত। উদ্ভিদ হচ্ছে বৃষ্টিপাতের জন্য দায়ী, এবং এই উদ্ভিদ বা বনভূমি যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে, আরাবল্লী এমন একটা জায়গা যে এখান থেকে হচ্ছে আমাদের মরুভূমি রয়েছে এই সাইডটায়। এই সাইডটায় এমন একটা জায়গায় রয়েছে যে এমনিতেই মরুভূমি রয়েছে, তারপর যদি আরাবল্লীকে আমরা শেষ করে দিই, এখানে যে পরিমাণ উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদটাকেও যদি আমরা নষ্ট করে দিই, তাহলে হয়তো এখানে আমরা আরও যে সম্প্রসারণ যে মরুভূমির, সেটা হয়তো এদিকে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এই সমস্ত প্রভাব এসে পড়বে উত্তরপ্রদেশে, এসে পড়বে দিল্লি, তো একবারে শেষ হয়ে যাবে। মধ্যপ্রদেশ স্টেট রয়েছে, এখানে এসে পড়বে গুজরাট, মহারাষ্ট্র, এই সাইড যদি দেখি আমরা ঝাড়খণ্ড, বিহার, ওয়েস্ট বেঙ্গল, পুরো রাজ্যে কয়েকটা রাজ্য শেষ হয়ে যেতে পারে এর জন্য। পরবর্তী বিষয় বলছে যে পরিবেশগত প্রভাব যদি দেখি, আরাবল্লীকে দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সবুজ ফুসফুস বলা হয়। দিল্লি এনসিআর যেটাকে বলা হচ্ছে সবুজ ফুসফুস বলা হয়, কারণ এইখানকার যে বনভূমিটা রয়েছে এই আশেপাশের এলাকাটাকে একবারে ভরপুর করে রেখেছে, সবুজায়ন করে রেখেছে। এর কোনো রকম পরিবর্তনে মরুকরণ, মৌসুমী বায়ুর ধাঁচে পরিবর্তন হতে পারে, ভূগর্ভ জলস্তর কমে যেতে পারে, সমস্যা দেখা দিতে পারে। আরাবল্লী পর্বতমালার খনন সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়ে এসেছে। নতুন নির্দেশিকা যখন এই আন্দোলনগুলো হচ্ছে পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে, সরকার চাপে পড়ে আবার এর সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে। কি জারি করেছে? যে বলা হয়েছে যে 1.47 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে মাত্র 0.19% অংশেই খনন কার্যের জন্য পারমিশন দেওয়া হবে, এখানে বলা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে আরাবল্লীর 29 থেকে 31টি পাহাড় ইতিমধ্যে হচ্ছে গায়েব হয়ে গেছে। গায়েব মানে ওর কোনো খোঁজবিহীন নেই। সুপ্রিম কোর্ট যখন এরপরে পর্যবেক্ষণ করে যখন এর রিপোর্ট দেখেছে, তখন সুপ্রিম কোর্টের মাথায় হাত পড়েছে
যে এর আগে যে 30-31টি যে পাহাড় এরকম গায়েব হয়ে গেল, তাহলে হচ্ছে যখন পারমিশন দিয়ে দেওয়া হলো তাহলে তো পুরোটাই শেষ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে বিবাদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে দেওয়া রয়েছে আরাবল্লীর যে উচ্চতম শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে গুরু শিখর 1722 মিটারের উচ্চতা। এরপরে আরাবল্লীর যে দৈর্ঘ্য রয়েছে এখান থেকে, এই আমেদাবাদ থেকে গুজরাটের শুরু করে দিল্লি পর্যন্ত, দিল্লির রায়সিনা পাহাড়, রাষ্ট্রপতি ভবন, তো দিল্লি যে রয়েছে এখানকার 860 কিলোমিটার রয়েছে হচ্ছে এর দৈর্ঘ্য, এবং প্রস্থ চৌড়াই রয়েছে এই হচ্ছে 160 কিলোমিটার রয়েছে, 160 না 180 কিলোমিটার রয়েছে এর চৌড়ার দিক থেকে। এভাবে আমাদের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখান থেকে যে মরুভূমি রয়েছে এই সাইডটাতে, থর মরুভূমি, এই মরুভূমির সম্প্রসারণটা অনেকাংশেই রোধ করা হচ্ছে এই আরাবল্লীর কারণে, যে মরুভূমিটা আমাদের আর এই পূর্ব স্থানে অর্থাৎ আরাবল্লীর পূর্ব দিকটায় এই দিকে আর ছড়িয়ে যেতে পারছে না, এই সাইডটায় আর এগিয়ে আসতে পারছে না। তো আরাবল্লী একটা গুরুত্বপূর্ণ, আমরা কি বলতে পারি, বাউন্ডারি হিসেবে দাঁড়িয়ে আছে এই জায়গাটায়। এবং আরও যদি আমরা ভূগোলের দিক থেকে আলোচনা করি তাহলে এখানে দেখতে পাবো যে মৌসুমি বায়ু যে আসছে এদিক থেকে প্রবেশ করছে, মৌসুমি বায়ু, এই মৌসুমি বায়ুর কারণে এদিক থেকে গিয়ে, অর্থাৎ বায়ু যেটা রয়েছে মেঘ, এই মেঘটা হচ্ছে আরাবল্লী পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে গিয়ে এইগুলো এলাকায় যে বৃষ্টিপাত ঘটায় সেগুলো হচ্ছে অল্প অল্প করে বৃষ্টিপাত ঘটায়। এবার যদি আরাবল্লী পর্বতটা যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, এবং এই এলাকাগুলো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, এগুলো প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, ফলে এখানে বন্যার দেখা দিতে পারে, এই একটা কারণ হচ্ছে। এবং যদি আমরা বঙ্গোপসাগরের দিক থেকে দেখি, এদিক থেকে যখন মৌসুমি বায়ু প্রবেশ করে, তো এইদিকে মৌসুমি বায়ু প্রবেশ করার ফলে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে বায়ুগুলো ধাক্কা খেয়ে এই এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যার ফলে এইটুকু এলাকা হচ্ছে কৃষিতে সমৃদ্ধ হয়ে যায়, কৃষিকাজের জন্য প্রচুর পরিমাণে উপকার করে এই জিনিসটা। এরপর যদি আরাবল্লী পর্বতটা না থাকে তাহলে হচ্ছে এই বায়ুটা তো এদিক থেকে এই পার চলে যাবে, পার হয়ে চলে যাবে পাকিস্তান, ওগুলো এলাকাতে গিয়ে বৃষ্টিপাত ঘটাবে। তো এটা একটা বিশাল সমস্যার বিষয়। এরপরে আমরা জেনে নেব যে সমুদ্রের যে উচ্চতার কথা বলেছে, এই উচ্চটা আমরা ঠিক কোথা থেকে মাপি, এই উচ্চটা মাপি আমরা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে, এবং সরকার ওখানে নতুন সংজ্ঞা দিয়ে বলেছে যে আরাবল্লীর উচ্চতা মাপা হবে সেই সমভূমি যেখানে আছে ভূমি, আরাবল্লীর পাহাড়ের গোড়া থেকেই মাপা হবে, যেটা ভুল সংজ্ঞা। ভূগোল অনুযায়ী আমরা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো জলের উচ্চতা হচ্ছে মাপতে পারি। তো এই অনুযায়ী কেন আমরা জলতল থেকে মাপতে পারি, সমুদ্রপৃষ্ঠ থেকে মাপতে পারি, কারণ যদি আমরা ওয়ার্ল্ড ম্যাপ দেখি তাহলে হচ্ছে যতগুলো মহাসাগর রয়েছে, এই এতগুলো মহাসাগর আমরা যদি দেখি তাহলে সবটাই হচ্ছে সবার সাথে কানেকশন রয়েছে। এই যে দেখুন আপনারা ম্যাপের মধ্যে সবাই হচ্ছে সবার সাথে কানেক্টেড রয়েছে, ফলে সব জায়গার জলটা সমানভাবে রয়েছে, এই কারণেই আমরা সমুদ্রতল থেকে হচ্ছে উচ্চতা মাপি। তো সুপ্রিম কোর্ট এই বিষয়টা কী করে স্বীকার করে নিল যে আমরা ভূমি থেকে এখানকার ভূমি থেকে উচ্চতা মাপবো, এটা তো সম্পূর্ণ একটা বিবাদযোগ্য বিষয়, এটার উপর একটা কেস ফাইল হওয়া উচিত আমার মতে। পরবর্তী বিষয় যদি দেখি আমরা, তাহলে পরবর্তী বিষয়ের মধ্যে পাবো পশ্চিমী ঝঞ্ঝা। এই যে ভূমধ্যসাগর যে রয়েছে, এই ভূমধ্যসাগর থেকে শীতকালে ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হয়ে এই ভারতের দিকে এগিয়ে আসে এদিক থেকে, যেটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলে থাকি। এবং এখানে আরাবল্লী পর্বত থাকার জন্য এই ডিস্টারবেন্সটা, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যে থাকছে শীতকালে জানুয়ারি মাসের দিকে প্রবাহিত হয়, এইখানে এসে ধাক্কা খেয়ে আটকে যায়, ফলে এর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসতে পারে না, অর্থাৎ এই সাইডে আর এগিয়ে আসতে পারে না, ফলে আমরা আরও তীব্র শীতের হাত থেকে রক্ষা পাই। এবং আমরা জানি আমাদের উত্তরে হিমালয় পর্বত রয়েছে এখানে, তো এদিক থেকে সাইবেরিয়া থেকে যে উত্তরে হাওয়া আসে শীতকালে, সেটা হচ্ছে এই হিমালয়ের দ্বারা থেমে যায় এবং আমরা তীব্র শীতের হাত থেকে রক্ষা পাই। আর দ্বিতীয়ত পশ্চিমী ঝামেলা থেকে হচ্ছে এখানে আরাবল্লী থাকার জন্য আমরা এই শীতের হাত থেকে রক্ষা পাই। এরপরে যদি এই তীব্র শীত যদি আসে তাহলে হচ্ছে অসময়ে বৃষ্টিপাত ঘটবে, এবং শীতকালীন যে ফসলগুলো রয়েছে সেগুলোর পক্ষে ক্ষতি হবে। শীতকালীন ফসল যেমন মাঘি রয়েছে, সরষা রয়েছে, এই জাতীয় ফসলের গম, এই জাতীয় ফসলে যদি এসে বৃষ্টি দেখা দেয় তাহলে সমস্যার সম্মুখীন হবে। আমরা তাহলে কি করতে পারি? আমরা তাহলে জানি যে স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন বলতে আমরা কি বুঝি? স্থিতিশীল উন্নয়ন একটা এমন প্রক্রিয়া যেখানে বর্তমানের চাহিদা পূরণের জন্য আমরা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সামর্থ্য যেন ক্ষুণ্ণ না হয়। অর্থাৎ আমরা যে জিনিসগুলো রয়েছে, প্রাকৃতিক সম্পদগুলো এমনভাবে আমরা ব্যবহার করব যেন আমরা বর্তমানে তো ব্যবহার করবই, সাথে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও যেন এই জিনিসগুলো ব্যবহারের সুযোগ পায়। আমরা সবসময় স্থিতিশীল উন্নয়নের কথা বলে থাকি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলে থাকি। আর এইভাবে যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি না হয়, স্থিতিশীল উন্নয়ন আমরা করব, অবশ্যই উন্নয়ন করব, উন্নয়ন করাটা জরুরি। কিন্তু এইভাবে আমরা উন্নয়ন করব না যেখানে একটা প্রাকৃতিক যে সম্পদ সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, একটা জীববৈচিত্র্য অঞ্চল যেটা সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, এরকম আমরা কখনোই হতে দেব না। এর ফলে হচ্ছে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আরাবল্লী নেহি তো কুছ নেহি এরকম টাইপের প্ল্যাকার্ড নিয়ে মানুষ আন্দোলন করছে, আরাবল্লী বাঁচাও, এ সিটিজেন মুভমেন্ট, বিভিন্ন জায়গায় আরাবল্লী সম্পর্কিত আন্দোলনগুলো দেখা দিয়েছে, বিশেষ করে দিল্লি অঞ্চলে, পাঞ্জাব, এইগুলো জায়গায়। কারণ আরাবল্লীটা হচ্ছে ভারতের পক্ষে ভীষণ একটা জরুরি জিনিস, ভারতের জলবায়ুর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্বত রয়েছে আরাবল্লী। তো আপনাদের সকলকে বলবো আপনারাও এই আন্দোলনে এসে সামিল হন, এবং সরকারের যে ইচ্ছা খুশি যে পদক্ষেপ এগুলোকে আমাদেরকে রোধ করতে হবে।
যদিও সুপ্রিম কোর্ট নিজে থেকে একটা সুমোটো অর্থাৎ স্বপ্রণোদিত মামলা গ্রহণ করেছে এই আরাবল্লী সম্পর্কে। দেখা যাক ভবিষ্যতে এই মামলার কোন দিকে এগোয় বা সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয় সেই বিষয়ে আমরা তো রয়েছি জানানোর জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থাকবেন।